ভোরে মাইশার ডাকে চোখ মেলে তাকালো সুমু। বিছানা ছেড়ে চলে গেল ফ্রেশ হতে। 10 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে বের হলো ব্রেকফাস্ট করার জন্য রুম চালো। ড্রয়িং রুমে আসার আগে ভালো করে চেক করে নিল কাঙ্ক্ষিত ব্যক্তিটি আশেপাশে আছে কিনা। ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। যাক, ব্রেকফাস্ট অন্তত কাপাকাপি ছাড়াই করা যাবে। কথাটা মনে মনে বলে টেবিলে এসে বসলো। হাসি বেগম এসে খাবার দিল ওকে। কৌতূহল বশত মাকে জিজ্ঞেস করলো, মা, সবার ব্রেকফাস্ট করা শেষ? হাসি বেগম মেয়ের মুখের দিকে এক পলক তাকিয়ে বলেন, হ্যাঁ, প্রায় সকলেই শেষ, শুধু রাহিন আর ওর ফ্রেন্ডরাও এখনো করেনি। মাত্রই মুখে খাবার তুলছিল সোমো। কথাটা শুনেই মায়ের দিকে ফ্রু উঁচু করে তাকালো সোমো। মনে মনে বলল, এত আস্তে আস্তে খেলে চলবে না। ওনারা কেউ এখনো ব্রেকফাস্ট করেনি, যে কোনো সময় নিচে নামতে পারে। আমাকে তাড়াতাড়ি খেয়ে পালাতে হবে। কথাটা মনে মনে বলে গপ গপ করে তাড়াতাড়ি খেতে শুরু করলো সোমো। ইস, খিচুড়িটা কি ইয়ামি হয়েছে, কিন্তু এখন এই স্বাদ অনুভব করতে করতে খাওয়ার টাইম নেই হাতে। সোমুর এমন বেপরোয়া ভাবে খাওয়া দেখে হাসি বেগম বলেন, কি করছিস কি? আস্তে আস্তে খা, খাবার তো কোথাও পালিয়ে যাচ্ছে না। আমার অনেক খিদে পেয়েছে আম্মু, তাই এইভাবে তাড়াতাড়ি খাচ্ছি। মেয়ের কথায় মুচকি হাসেন হাসি বেগম। রান্নাঘরের দিকে পা বাড়াতে গিয়ে দেখলো সিঁড়ি দিয়ে রাহিন আর ওর ফ্রেন্ডরা নামছে। মায়ের দিকে তাকিয়ে সালাদ চাইতে গিয়েও দেখলো হাসি বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিঁড়ির দিকে। মায়ের দৃষ্টি লক্ষ্য করে সুমু তাকালো সিঁড়ির দিকে। তখনই সুমু বিষম খেলো ঝটপট। হাসি বেগম পানির গ্লাস এগিয়ে দিলেন মেয়ের দিকে। পানিটা খেয়ে দম ছাড়লো সুমু। ততক্ষণে শেহরাজের সব বন্ধুরা চেয়ার, শুধু সুমুর বাম সাইডের একটা চেয়ারই ফাঁকা আছে। কোনো দ্বিধা ছাড়াই চেয়ারটা টেনে বসলো শেহরাজ। শেহরাজের বসতে দেখে সুমু নিজের দু পা মেঝের সাথে চেপে ধরে রাখলো। টেবিল থেকে বা হাতটা নিজের কোলে উপর রাখলো। মনে মনে বলল, যাক, এবার আর কেউ আমার কাঁপাকাঁপি দেখতে পারবে না। ডান পাশ থেকে আয়ুব বলল, গুড মর্নিং কিউটি। গুড মর্নিং ভাইয়া। হাসি বেগম সকলকে খাবার সার্ভ করলেন। সকলকে খিচুড়ি দিয়ে ডিম ভাজা দিল, আর শেহরাজকে স্যান্ডউইচ আর ফ্রুট জুস দিল। আনোয়ার সাহেব কাল রাতেই সকলকে জিজ্ঞেস করে রেখেছিল কে কেমন খাবার খায়, সেই অনুযায়ী সব ব্যবস্থা করেছে বাড়ির গিনিরা। সুমুর কাপাকাপি খুব ভালো করেই বুঝতে পারছে শেহরাজ, কিন্তু মুখ ফুটে কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। শেহরাজের উদ্দেশ্যে আয়ুব বলল, খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে দোস্ত, একটু চেখে দেখবি নাকি? আয়ুবের কথায় কোনো ভাবান্তর হলো না শেহরাজের। সে তার মতো চুপচাপ খেয়েই যাচ্ছে। আয়ুব আর কোনো কিছু বলল না শেহরাজকে। সে খুব ভালো করেই জানে শেহরাজের সকালে হেভি খাবার খায় না। হাসি বেগমের উদ্দেশ্যেই বলল, আন্টি, খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে। কে রান্না করেছে আন্টি? হাসি বেগম ঠোঁট হাসি ফুটিয়ে বললেন, আমি রান্না করেছি বাবা, তোমাকে আরো একটু দেই? অবশ্যই। আয়ুবের দেখা দেখি বাকিরাও নিল। সকলে তৃপ্তি করে খেতে লাগলো, শুধু খাচ্ছে না সোমো। হাসি বেগমের দিকে তাকিয়ে বললেন, কি রে, কি হয়েছে তোর? খাচ্ছিস না কেন? সুমো আর চোখে একবার শেহরাজের দিকে তাকালো। দেখলো লোকটা কি দারুণ স্টাইলে খাচ্ছে। কালো গুচি ব্র্যান্ডের টি শার্ট, কালো জিন্স, বা হাতে কালো রোলেক্স ঘড়ি, ডান হাতে ব্যাচ, বা হাতের আঙুলে দুইটা কালো রিং পরা, চুলগুলো জেল ছাড়াই সেট করে রাখা। হয়তো শাওয়ার নিয়েছে। কি হট দেখতে লাগছে। সকাল সকাল এমন হার্ট ফেল করা লুক নিয়ে ঘুরলে তো যে কোনো মেয়ে ক্রাশ খেতে খেতে হার্ট ফেল করবে। চোখ বন্ধ করে ঢোক গিল সোমো। মায়ের দিকে তাকিয়ে বলল, আমার আর খেতে ইচ্ছে করছে না মা, পেট ভরে গেছে। তুই না এইমাত্র বললি তোর অনেক খিদে পেয়েছে? এই তোর অনেক খিদের নমুনা? তখন পেয়েছিল, এখন আর নেই খিদে। কথাটা বলে উঠে যাচ্ছিল সুমু। সিঁড়ির কাছে আসতে পেছন থেকে কিছু কথা ভেসে আসলো তার কানে। শেহরাজ বলল, আন্টি, আমার হয়ে গেছে, আমি উঠছি। আর আপনি কিছু মনে না করলে একটা জিনিস চাইবো। হাসি বেগম শেহরাজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, এইভাবে বলছো কেন বাবা? আমি তো তোমার মায়ের মতো, বলো কি লাগবে? শেহরাজের কোনো অস্বস্তি ছাড়াই বলল, আমি রুমে বসে অফিসের কিছু কাজ করব আন্টি, তো এক কাপ ব্ল্যাক কফি হলে ভালো হতো। হাসি বেগম মৃদু হেসে বললেন, তুমি রুমে যাও বাবা, আমি কফি পাঠাচ্ছি। শেহরাজ টেবিল ছেড়ে উঠল। সুমুর পাশ দিয়ে হনহনিয়ে চলে গেল রুমে। সুমু একদানে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। মায়ের ডাকে সম্মতি ফেরে তার। সুমু, এদিকে আয় তো মা। সীমা, রান্নাঘর ঢুকতে হাসি বেগম আদেশের সুরে বলেন, আমি কফি করে দিচ্ছি, ছেলেটাকে গিয়ে দিয়ে আয় তো মা। মায়ের কথা শুনে ভয় পেয়ে গেল সুমো।
এখন তাকে ওই মানুষটার সামনে যেতে হবে যাকে দেখলে হাত পা কাঁপে সুমোর, নিঃশ্বাস আটকে আসে, হার্টবিট অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। আর কাল রাতে তো না না আর ভাবতে চায় না সুমো। কিন্তু কিন্তু মাকে এখন কিভাবে বলবে যে সে ওই রুমে যেতে চায় না? মা তো তাকে প্রশ্ন করবে, তখন সুমু কি উত্তর দিবে? কথাগুলো মনে মনে বলে কফি নিয়ে চললো কাঙ্ক্ষিত রুমটির উদ্দেশ্যে। ওই মানুষটার সামনে গেলে নিজের হাত পা, হার্টবিট, চোখ সবকিছু কেমন অবাধ্য হয়ে যায়, নিজেদের মর্জি মতো চলতে শুরু করে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বকতে বকতে চলে আসলো কাঙ্ক্ষিত রুমটার সামনে। ঠিক তখনই শুরু হলো হাত পা কাঁপাকাঁপি, বুকের মধ্যে হার্টবিটের বেড়ে যাওয়ার শব্দ স্পষ্টই শোনা যাচ্ছে। সবকিছুকে উপেক্ষা করে দরজার ফাঁকা দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করলো। কিছু দেখতে না পেয়ে হাত উঠাচ্ছিল নক করার জন্য, তখনই ভেতর থেকে মৃদু সুরে ভেসে আসলো, রুমের ডোর খোলাই আছে, ভেতরে আসতে পারো। কথাটা শুনতে হতভম্ব হয়ে গেল সোমো। মনে মনে বলল, উনি বুঝলো কি করে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি? সব দিকে নজর থাকে মানুষটার। নিজেকে কোনো মতে সামনে দরজা ঠেলে ভিতরে ঢুকলো সোমো। তবে সামনে এগোনো সাহস পেল না। হাতে কফির ট্রে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। সেরাজ ব্যাপারটা বুঝতে পেরে হালকা মুচকি হাসলো। মেয়েটা এত ভয় পায় তাকে, আর মেয়েটাকে আরো বেশি ভয় দিতে সেরাজের ভালোই লাগে। হাসিটা গিলে গম্ভীর সুরে বলল, কফিটা ঠান্ডা হয়ে গেলে এবার কিন্তু তোমাকেই করে আনতে হবে। কথাটা শুনে সুমু মাথা তুলে তাকাল। এক পলক তার খান সাহেবকে দেখে নিল যে এখন ল্যাপটপের সামনে বসে কিছু একটা করছে। নিজের অবাধ্য চোখ দুটোকে টেনে নামিয়ে নিয়ে কফিটা নিয়ে টেবিলের উপর রাখলো। সেরাজ কফিটা হাতে তুলে নিল, এক চুমুক বসালো। সেরাজকে কফিতে চুমুক বসাতে দেখে চলে আসছিল সোমো, কিন্তু আবারও ফিরে এলো। সেরাজ ল্যাপটপে দৃষ্টি রেখেই মুখে বলল, কিছু বলবে? সুমু নরম সুরে উত্তর দিল। সেরাজ আর কিছুই বলল না। সুমুর কথা শোনার অপেক্ষায় রইল। হালকা ঝোঁক গিলে সুমু বলল, আমার ডায়েরিটা আমি ফেলে গিয়েছিলাম, ওইটা কোথায়? না, ল্যাপটপে চোখ রেখেই সেরাজ উত্তর দিল। তোমার ডায়েরির কোথায় আমি কিভাবে বলবো? মাথা তুলে তাকালো সুমু, মুখ ফুটে বলল, আসলে কাল রাতে। কথাটা শেষ করতে পারল না সুমু, তার আগে সেরাজ বলল। কাল রাতে কি? লজ্জায় গাল লাল হয়ে গেল সুমর। দৌড়ে বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল সে, তখনই সেরাজ বলে উঠল, খান সাহেবের প্রতি তো তুমি ভীষণ রকমের অবসেসড, তাহলে এত ভয় পাও কেন? কথাটা শুনেই পাজোড়া থমকে গেল সোমর, চোখ দুটো বড় হয়ে গেল মেয়েটার। তার মানে কি উনি আমার ডায়েরিটা পড়েছে আর ভেতরের ছবিগুলোও দেখেছে? মনের সব ভয়কে বৃথা সরানোর চেষ্টা করে ঘুরে দাঁড়ালো সোমো, কোমরে দুই হাত রেখে রাগ দেখানোর চেষ্টা করে বলল, আপনি আমার ডায়েরিটা পড়েছেন কেন? সুমুর কোমরে হাত রাখা দেখে সেরাজের বড্ড হাসি পাচ্ছে। মনে হচ্ছে সে বউ, আর এখন সে তার বরের কাছে কোমরে হাত রেখে কৈফিয়ত চেয়েছে। হাসিটাকে আটকে রেখে ফ্রিকুচকে তাকিয়ে বলল, The house is your uncle, but I live in this room now. So now it's my right to this room, just like your diary. But since this diary is written about me, so I have the right to read this diary. সেরাজের কথা শুনে হতভম্ব হয়ে গেল সোমা। এইটা কেমন লজিক দিল উনি? মুখ ফুটে বলল, এটা কেমন লজিক দিলেন আপনি? ডায়েরির মধ্যে আপনাকে নিয়ে লিখেছি বলে আপনি অন্যের পার্সোনাল ডায়েরি পড়বেন? অবশ্যই, আমি তো বললাম আমাকে নিয়ে লেখা যেহেতু, তাই আমার পড়ার অধিকার আছে। আর শুধু ডায়েরি কেন, আমার তো মনে হচ্ছে ডায়েরির মালিকের ওপরও আমার অধিকার আছে। আশ্চর্যের সপ্তম সীমানায় চলে গেল সোমো। উনি কি বলেন? এটা আমার ওপর অধিকার আছে ওনার? এটা উনি মনে করেন নিজের একজন সামান্য ফ্যানের প্রতি অধিকার আছে ওনার? আচ্ছা, আমাকে কি উনি বাকি সব ফ্যানদের থেকে আলাদা নজরে দেখলেন? না না না, ওনার এইসব কথার কোনো অন্য মানে ভাবিস না সুমু। চাঁদ দূর থেকেই সুন্দর, কতটা মনে মনে বলে মুখে বলল, ডায়েরি তো আপনি অল্প হলেও পড়েছেন, তাহলে এইবার আমাকে ডায়েরিটা ফিরিয়ে দিন। কতগুলো বলতে বলতে রুমের সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করলো সোমো। ডায়েরিটা তোমাকে ফেরত দেব, তবে কাল বলেছিলাম না তোমাকে শাস্তি পেতে হবে? চোখ নামিয়ে কাচুমাচু হয়ে দাঁড়ালো সোমো, আমতা আমতা করে বলল, যে বলেন, কি শাস্তি দিতে চান?
চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শেহরাজ। আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো সমুর দিকে। শেহরাজকে এভাবে এগিয়ে আসতে দেখে পিছুতে লাগলো সমু। পিছুতে পিছুতে দেয়ালের সাথে পিঠ থেকে গেল সমুর। হাত দিয়ে দুপাশে জামা খিচে ধরে রাখলো সমু। হার্টবিট অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেল শেহরাজের। দুই পুরুষালী হাতের মাঝে বাধা পড়লো মেয়েটা। দুহাত দেয়ালের উপর রেখে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকলো মেয়েটার ভীতু মায়াবী মুখখানা। স্পষ্ট শুনতে পাচ্ছে সুমুর হার্টবিটের হৃদস্পন্দন। আস্তে আস্তে মুখ নামিয়ে নিল সুমুর কানে কাছে। ভয়ে চোখ মুখ খেছে বন্ধ করে নিল সোমো। কি করতে চলেছে উনি ভেবে কুল কিনারা পেল না সোমো। তখনই মিষ্টি আওয়াজে কেউ বলল, কাল থেকে সকাল সন্ধ্যা ও রাতে আমার রুমে তুমি নিজের হাতে বানিয়ে কফি নিয়ে আসবে। কথাটা বলে সরে আসলো সে। গিয়ে বসলো ল্যাপটপের সামনে। চোখ মেলে তাকালো সোমো। মনে মনে বলল। হঠাৎ শেহরাজের ডাকে ধ্যান ভাঙলো তার। শুনো মেয়ে, আমার সব ফ্যান ফলোয়াররা জানে আমি কফি না চা বেশি পছন্দ করি, কিন্তু কাজের সময় আমি কড়া ব্ল্যাক কফি খাই। কাল থেকে এইগুলোর দায়িত্ব তোমার। তুমি যেহেতু আমার ফ্যান, অবশ্যই তোমার কাছে আমার সব আইডি আছে। আমার ইনস্টা আইডিতে তুমি আমাকে টেক্সট করে রাখো। আমার যখন চা কফির প্রয়োজন পড়বে আমি তোমাকে আইডিতে জানাবো। এখন যাও। সুমু আর দেরি না করে চলে গেল। শেহরাজ টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিয়ে ইনস্টাগ্রামে চুকলো। ইনবক্সে গিয়ে ফ্রেন্ডস গ্রুপে টেক্সট দিল। 5 মিনিটের মধ্যে সব ফ্রেন্ডরা এসে হাজির হলো ওর রুমে। শেহরাজ রাহিনের উদ্দেশ্যেই বলল, রাতে বাইক রাইডে বের হব রাহিন, তুই কি বাইকের ব্যবস্থা করতে পারবি? রাহিন উৎসাহের সুরেই বলল, অবশ্যই, আমি এক্ষুনি বাইকের ব্যবস্থা করছি। ওমানের তুলনায় বাংলাদেশে একটু বেশি শীত, এমন ওয়েদারে বাইক রাইড জমে যাবে ভাই। আমি শিওর সিরাজ কিছু ভিডিও শ্যুট করবে। বাংলাদেশে আসার পর থেকে ও এখনো কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেনি। তাহলে কয়টায় বের হচ্ছে আমরা? সন্ধ্যা 6টায় বের হব। আর রাহিন, আজ তো মেহেন্দির অনুষ্ঠান আছে মেয়েদের। অল ডেকোরেশনের কাজ সকলে মিলে সন্ধ্যা 6টার আগে কমপ্লিট করে রাখবি। তোরা সকলে মিলে। আমার কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে, সেগুলো শেষ করে আমিও আসছি তোদের হেল্প করতে। আর শোন, 10টার মধ্যে বাসায় ফিরে আসবো। এই রাহিন, হ্যাঁ বল। মেহেন্দির অনুষ্ঠান কয়টা থেকে শুরু হবে? 11টা। ওকে, তাহলে ডান। আমরা 6টায় বের হব। এখন এই রুম ফাঁকা কর, আমার কাজ আছে। সকলে রাতের বাইক রাইডের খুশিতে এখন আর কিছুই বলল না, বেরিয়ে গেল রুম থেকে। শেহরাজ পুনরায় কাজে মন দিল। শীতের সকালের মিষ্টি রোদ চোখের উপর এসে পড়েছে। অন্য সময় হলে এক কাপ মালাই চার সাথে অমন মিষ্টি রোদটা উপভোগ করতো সে। এখন কাজের জন্য এমন কড়া কফির সাথে এই রোদটাকে বড্ড বিরক্ত লাগছে তার। চোখের উপর রোদটা বড্ড বিরক্ত করছে তাকে। উঠে দাঁড়ালো পর্দাটা মেলে দেওয়ার জন্য। জানালার কাছে আসতে নিচে বাগানের দিকে নজর গেল তার। হৃদয়ে ব্যাকুলতা সৃষ্টি করা মানবীটি গাছে বাগানে হাজারো ফুলের মাঝে দাঁড়িয়ে সকলের সাথে প্রাণ খুলে হাসছে। এই মায়াবী মুখটাতে এখন ভয়ের চিহ্নটুকুনি। গোলাপি পাতলা ছোট এক চুলতে হাসিয়ে নিয়ে মুগ্ধ হয়ে অপলক তাকিয়ে থাকলো শেহরাজ। হঠাৎ ফোনে কল আসতে ধ্যান ভাঙলো তার। একরাশ বিরক্তি ফুটে উঠলো মুখমণ্ডলে। পকেট থেকে ফোনটা বের করে পর্দাটা মেলে দিল সে। ফোনে কথা বলতে বলতে আবারও ল্যাপটপের সামনে গিয়ে বসলো সে। ভিডিও কনফারেন্সে তাকে পাওয়া যাচ্ছিল না বলেই স্যান্ডি তাকে কল করেছে কনফারেন্সে আসার জন্য। পুরো বাড়ি কৃত্রিম আলোয় আলোকিত। আনোয়ার সাহেব নিজের বড় মেয়ের বিয়েতে কোনো কমতি রাখবেন না বলেছেন, তাই পুরো বাড়ি অসাধারণভাবে ডেকোরেট করা হয়েছে। অবশ্য এসব ডেকোরেটরের দায়িত্ব নিয়েছিল রিহান আর তার বন্ধুরা। এদিকে সব কাজ নিখুঁতভাবে পালন করে তারপর সকলে বেরিয়েছে বাইক রাইডে। আনোয়ার সাহেব অবশ্য বারণ করেছিলেন, কিন্তু রাহিন বলেছে কিছু ভিডিও শ্যুট করবে আর অনুষ্ঠান শুরু হবার আগে ফিরে আসবে তারা, তাই তিনি আর অমত করেনি। সকলে যার যার মতো ব্যস্ত। নাচ গান হবে বলে বাড়ির মেয়েরা নাচ গানের রিহার্সাল করছে। পুরুষরা বাইরে রাতের খাবারে কি কি রান্না হবে সেই দিকটা দেখছে। হাসি বেগম, খুশি বেগম ও মিনা বেগম সকলের জন্য রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। আশা বানু লাঠি ভর দিয়ে নাতনির রুমে এলেন। গিয়ে বসলেন নাতনির পাশে। নাতনির মাথায় হাত বুলিয়ে দিল। মাইশা দাদির আদুরের ছোঁয়া পেয়ে শুয়ে পড়ল দাদির কোলে। আশা বানু বললেন, এটাই প্রকৃতির নিয়ম বোন, মেয়েদের জন্মই হয় পরের বাড়ি যাবার জন্য। মাইশার চোখ ছলছল করে কান্না জড়ানো গলায় বলল, আর মাত্র একটা দিন দাদি, তারপরে আমি চলে যাব তোমাদের সবাইকে ছেড়ে।
আমি তোমাদের সবাইকে অনেক মিস করব দাদি। আশা বানু মুখে হাসি নিয়ে বললেন, যখন আমাদের কথা মনে পড়বে চলে আসবি নাচ জামাইকে নিয়ে। আমি তোমাকে অনেক মিস করব দাদি। আশা বানু আলতো হেসে বললেন, স্বামী পেলে এই বুড়িকে আর মনে থাকবে না রে বোন। মনে থাকবে দাদি, তোমাদের কাউকে আমি ভুলবো না। নাতনির কথা শুনে আলতো হাসলেন আশা বানু। নাতনির মাথায় আরো কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন তিনি। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা, আজ অনেক আত্মীয়রা এসেছে। সে রাত্রে 10টার মধ্যে বাড়ি ফিরে এসেছে। সকলে চলে গেছে ফ্রেশ হতে। শেহরাজ রুমে এসে শাওয়ার নিতে ঢুকলো। যত শীত পড়ুক বাহির থেকে এসে শাওয়ার নিবেই। 20 মিনিটের মাথায় শাওয়ার নিয়ে বেরিয়ে এলো চুল মুছতে মুছতে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালো। ওয়ার্ড্রোব থেকে নিজের এসকে ব্র্যান্ডের টি শার্ট, হুডি আর ট্রাউজার বের করলো। চেঞ্জ করে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে। হালকা জেল আর স্প্রে করে চুলগুলো সেট করে নিল। ডান হাতে কালো ব্যাচ আর বাম হাতে রোলেক্স ব্র্যান্ডের ঘড়িটা পরে নিল। বাম হাতে বুড়ো আর মাধ্যমা আঙ্গুলে দুইটাও কালো রিং পরে নিল। ড্রেসিং টেবিলের উপর রাখা তার পার্সোনাল ডার্ক সাইড আর দি ম্যান পারফিউম দুটোর মধ্যে দি ম্যান পারফিউমটা ইউজ করলো। ডার্ক সাইড পারফিউমটা সে কিছু বিশেষ সময় ছাড়া ব্যবহার করে না। আর সেই সময়গুলোর কথা তার বন্ধুগুলো আর তার বিয়ে ছাড়া কেউ জানে না। অ্যাপেল কোম্পানির ফোনটা হাতে নিয়ে এয়ারপডস কানে গুঁজলো। মনে মনে ভাবলো, এমন সময় মুড ফ্রেশ করার জন্য 1 কাপ চা হলে ভালো হতো। ফোনটা হাতে নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। ইনস্টাগ্রামে ঢুকে দেখলো ইনবক্সে 11 ঘন্টা আগে খান সাহেব লিখে শেহরাজ 25 আর সুমাইয়া 19 একটা আইডি থেকে টেক্সট এসেছে। লেখাটা পড়ে নিঃশব্দে হাসলো শেহরাজ। বিড়বিড়িয়ে বলল, এইটাই তাহলে ম্যাডামের আইডি? মনের মধ্যে একটা দুষ্টু বুদ্ধি আসলো। ছোটে বাঁকা হাসি রেখে টেক্সট করল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখছিল সোমো। পরনে কালো গোল চুড়িদার, চোখে কালো কাজলের ছোঁয়া, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে কালো চুড়ি, কানে কালো ঝুমকো, চুলগুলো বা সাইডে সিঁথি করে ছেড়ে রাখা। এতেই তাকে দুর্দান্ত সুন্দর লাগছে। ফর্সা শরীরের ওপর কালো চুড়িদার যেন তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। কখনো মডেলিংদের মতো হেঁটে দেখছিল, কখনো কেঁদে তো কখনো হেসে। রাইসা, রাইফ, নাজমিন, সামিয়া এরা নীরব দর্শকের মতো দেখছিল আর কমেন্ট করছিল। হঠাৎ ফোনের টেক্সট এলো সোমর। ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটনে চাপ দিতে দেখতে পেল লক স্ক্রিনের উপর ভেসে আছে কাঙ্ক্ষিত মানুষটির নাম। ঝটপট ফোনটা আনলক করে ইনবক্সে ঢুকলো সোমো। সরপরা দুধ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দর করে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো আমার রুমে। মেসেজটার পরে 1 মিনিটও দাঁড়ানো সোমো অন্তত হয়ে ছুটলো রান্নাঘরের উদ্দেশ্যে। কাজিনরা সকলে ডাকলো তাকে, কিন্তু কোনো কথা কান পর্যন্ত পৌঁছালো না তার। দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালো রান্নাঘরে। রান্নাঘরে হাসি বেগম, খুশি বেগম, মিনা বেগম সকলের জন্য নাস্তা বানাচ্ছেন। সুমুকে ওইভাবে দৌড়ে আসতে দেখে তিনি মিনা বেগম বললেন, কি হয়েছে সুমু, ওইভাবে দৌড়াচ্ছিস কেন? তুই চা খাবি? এই তো আমরা বানিয়েছি, নিয়ে যা। হাসি বেগম মেয়ের কথা শুনে বললেন, বেশি পেকেছিস তুই, আর এখন বিয়ে বাড়ি, অনেক কাজ, বিরক্ত করিস না। তোর মামি চা বানিয়েছে, ওইখান থেকে 1 কাপ নিয়ে যা। মিনা বেগম বললেন, আহ আপা, এমন করছেন কেন? বাচ্চা মেয়ে বানাতে চাইছি, বানাক না। এই সুমু, তুই চা বানা। সুমু খুশি হয়ে মনে মনে মামির প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো। যাক, এদের মায়ের সামনে দেখানো ভালোবাসাটা একটু তো কাজে লাগলো। সুমু চুলায় গরম পানি বসালো। গরম পানিতে পরিমাণ মতো চা পাতা, চিনি, বেশি করে খাঁটি গরুর দুধ দিয়ে 4 কাপ চা বানিয়ে নিল। মা, মামি আর আন্টির জন্য 3 কাপ রেখে আর 1 কাপ হাতে নিল সে। মিনা বেগম, হাসি বেগম আর খুশি বেগম চা খেয়ে বেশ প্রশংসা করলো সুমর। হাসি বেগম বলল, আমার মেয়ে এত ভালো চা বানাতে পারে আর আমি জানি না। তাইলে সুমু, তোর বিয়েটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিই, কি বলেন আপা? মিনা বেগমের কথা শুনে সকলে হাসতে লাগলেন। সুমু লজ্জায় আর 1 মিনিটও দাঁড়ালো না। চায়ের কাপ নিয়ে রান্নাঘর ছাড়লো, চললো কাঙ্ক্ষিত রুমটির সামনে। রুমটির সামনে এসে নিজেকে সামনে দরজা নক করলো। ভেতর থেকে আওয়াজ এলো, কামিন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সুমু। শেহরাজ জানালার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে ব্যস্ত। ভিডিও ক্লিপগুলো নিজের বড় ভাই শারবাজকে দিয়েছিল সে এডিট করার জন্য, সেগুলোই দেখছে সে। শারবাজ তার 1 বছরের বড়, পড়াশোনার একসাথে করেছে তারা।
বড় ভাই কম বন্ধুর মতো থাকে তারা। সুমু চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেরাজ ফোনটা পকেটে রেখে সুমুর কাছে গিয়ে চায়ের কাপটা নিল। এখনো লক্ষ্য করেনি সুমুর দিকে। চায়ের কাপ হাতে নিয়ে চুমুক বসাতে গিয়ে চোখ পড়ল সুমুর দিকে। চোখে কাজল পড়েছে মেয়েটা। গোলাপি পাতলা উষ্ঠ জোড়াকে লিপস্টিক দিয়ে রাঙিয়েছে মেয়েটা। সেরাজকে আজ আবারও টানছে ওই উষ্ঠতায়। আজ এত সুন্দর লাগছে কেন মেয়েটাকে? নিজের মনকে প্রশ্ন করলো সেরাজ। আচ্ছা ওকে কি আজকেই প্রথম সুন্দর লাগলো, নাকি আগেও সুন্দর লেগেছিল? না, ওকে রোজই সুন্দর, নতুন নতুন ভাবে সুন্দর লাগে, তবে আজ বাকি দিনগুলোর তুলনায় একটু বেশি সুন্দর লাগছে। সেরাজের ইচ্ছে করলো দুষ্টু ছোঁয়া দিয়ে পুরো সাজ নষ্ট করে দিতে, একদম এলোমেলো করে দিতে ইচ্ছে করলো মেয়েটাকে। উফ, এই মেয়েটা তো অলরেডি সেরাজকে আহত করে ফেলেছে, এইবার কি একদম মেরে ফেলার জন্য প্ল্যান করছে নাকি? সেরাজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে গেল সুমুর লজ্জা পাওয়া মুখটা দেখে মুচকি হাসলো সেরাজ, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না তার। হঠাৎ মস্তিষ্কের মধ্যে রাগ হানা দিল তার। মুহূর্তের মধ্যে মুখ থেকে হাসিটা সরে রাগ চড়ে আসলো পুরো মুখমণ্ডল জুড়ে। মুহূর্তেই রাগী সুরে বলল, এই মেয়ে, এইভাবে সেজে গুজে আমার রুমে এসেছো কেন? সেরাজের এমন রাগী কণ্ঠস্বর শুনে সুমুখ কেঁপে উঠল। ভয়ের চোটে কথা বলতে পারছে না সে। সেরাজ আবারও বলল, এইভাবে সেজে গুজে আমাকে সিডিউস করতে চাও তাই না? তুমি ভাবলে কি করে তোমার এইসবে আমি তোমার প্রেমে পড়ে যাব? আমাকে আকৃষ্ট করতে পারবে তুমি? দুদিন ভালো করে কথা বলেছি বলে এত দূর চলে গেছো? সুমু ছলছল নয়নে তাকালো সেরাজের পানে, বলল। সেরাজ ফুসকুচকে তাকিয়ে বলল, বিয়েটা কি তোমার যে তুমি সেজেছ? তোমার এই সব কিছু আমাকে সিডিউস করার চেষ্টা। শোনো মেয়ে, এই বাড়িতে আমি যতদিন আছি তোমাকে যেন সেজে গুজে আমার সামনে আসতে না দেখি। নাও গেট আউট ফ্রম মাই রুম। সুমু আর এক সেকেন্ডও দাঁড়ালো না। চোখে টইটুম্বুর পানি নিয়ে ছুটে বেরিয়ে গেল রুম থেকে। নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। হাত থেকে চুড়ি কানের দুল সব খুলে ছুঁড়ে ফেলে দিল সে। বিছানায় পড়ে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো। অপরদিকে সেরাজ সুমুর যাওয়ার পানে তাকিয়ে রইল, বিড়বিড়িয়ে বলল, সরি সুইটহার্ট, আই এম ভেরি ভেরি সরি। তোমাকে কাঁদালাম, মাফ করে দিও আমাকে প্লিজ। তোমাকে যেই দিন কাগজে কলমে সারা জীবনের জন্য আমার করে নিব, সেই দিন তোমার কান্না হাসি সব আমার নামে হবে। তুমি কাঁদবেও আমার জন্য, হাসবেও আমার জন্য। সমাজের নিয়ম না হলে শেহরাজ কোনো কাগজ কলমের পরোয়া করতো না, কিন্তু আজ তোমাকে এইভাবে না বললে যে তুমি এইভাবে সেজেই পুরো বাড়ি ঘুরে বেড়াতে। বাড়ি ভর্তি এখন অনেক ছেলেরা, কাল হলুদেও অনেক মানুষ আসবে, বিয়েতে আসবে। তখন যদি তুমি এইভাবে এত সেজে গুজে তাদের সামনে দিয়ে ঘুরো, তখন কেউ যদি তোমার দিকে নজর দেয়, ওইটা তো আমার সহ্য হবে না সুইটহার্ট। আমার জিনিসের দিকে কারো নজর তো আমি সহ্য করব না। আমি শেহরাজ খান যা চাই তা পাই, আর যা পাই না তা আমি নিজ হাতে ধ্বংস করে দেই। তোমাকে যখন আমার মনে ধরছে তখন তো তোমাকে আমার লাগবেই। আমার জিনিসের দিকে কোনো শকুনের নজর আমি মেনে নিব না। এই ফুলের একটাই মৌমাছি, যদি অন্য কোনো মৌমাছির নজর পড়ে তখন তো আবার আমাকে তোমার জন্য। কথা শেষ করলো না সেরাজ। ওকে বাঁকা হাসির ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ডার্ক সাইড পারফিউমটা হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে থাকলো। ঠোঁটে লেগে আছে তার বাঁকা হাসি। রুমের বাইরে থেকে সবটাই শুনলো আয়ুব। সেরাজকে ডাকতে এসেছিল সে। কথাগুলো শুনে আর একদণ্ড দাঁড়ানো না সে। ছুটলো বন্ধু মহলে কথাগুলো লিক করতে। দৌড়ে এসে পৌঁছলো সব ফ্রেন্ডদের কাছে। আয়ুবকে এভাবে দৌড়ে আসতে দেখে সকলেই ওর কাছে ছুটে আসলো। রাহিন বলল। আয়ুব লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল, আয়ুব প্রিয় কুচকে তাকালো ফাহিমের দিকে। রাগী শরীফ বলল, কিরে এভাবে ছুটছিস কেন? কুকুরে তাড়া করছে নাকি তোকে? আরে জম্পেশ একটা খবর আছে, তোরা শুনলে কেউ বিশ্বাস করতে পারবি না। ব্রো, বিশ্বাস যখন করতেই পারবো না তাহলে আর বলিস না। তুই না সেরাজকে ডাকতে গিয়েছিলে? সেরাজ কোথায়? আমি শিওর ও আবারও ওই নাজমিন নামের মেয়েটার সাথে ঝগড়া করে এসেছে। শালা, তোদের কি মনে হয় আমি শুধু ঝগড়াই করি? আরে শোন, এই মেয়েটা আমার সাথে আগে আগে ঝগড়া করে, তারপর বাধ্য হয়ে আমিও করি। কি করিস তুই বাধ্য হয়ে? ঝগড়া? তাই তো। অমিতের কথা শুনে বন্ধু মহলে হাসির বন্যা বয়ে গেল। সকলের উদ্দেশ্যে রিয়াদ বলল, এই তোরা থাম তো। এই আয়ুব, তুই বল তো কি খবর এনেছিস? আয়ুব একটু দম নিয়ে সবটা খুলে বলল সবাইকে। আয়ুবের কথা শুনে সবাই কিংকর্তব্য বিমূঢ় একে অপরের দিকে তাকে সকলে একসঙ্গে বলে উঠল, ইম্পসিবল। ভাই
তোর কি শরবত খেয়ে নেশা হয়ে গেল? কিন্তু আমাদের বাড়িতে তো ওয়াইন অ্যালাউ না। তাহলে তো শরবতে ওয়াইন মেশালো কে? কি সব বলছিস তুই? কেউ যেন আইয়ুবের কথাটা বিশ্বাস করতে পারলো না, তবে একেবারে অবিশ্বাসের খাতাও ফেলো না। সকলে ঠিক করলো, সকলে মিলে নজর রাখবে দুজনের উপর। শোনো সবাই, সুমুর ওপর নজর রাখার জন্য সামিয়া আর সামিয়ার কাজিন নাজমিনের ওপর দায়িত্ব দিলে কেমন হয়? ওরা দুজন আমাদের সুমুর সব আপডেট দিতে পারবে। না না, ওই ঝগড়ুটে মেয়েটার সবাইকে বলে দিবে। আর বলবে না, আমি ওদের দুজনকে খুব ভালো করেই চিনি। রাহিনের কথায় সকলে রাজি হলো। আইয়ুব, শারবাজ, অমিত রাহিনের সাথে সামিয়াকে নিয়ে মজাও করলো। ওদের দুজনের ব্যবহারে যদি সত্যি সকলের মনে হয় ওরা একে অপরের প্রতি অবসেসড, তাহলে ফুল বন্ধু মহল ওদের দুজনের পাশে থাকবে। হ্যাঁ, শেরাজ ভাইয়া ফাইনালি কোনো মেয়েকে পছন্দ করলো। আরবাজের মাথায় গাচ্চা মেরে বলল, পছন্দ করেছি কিনা এখনো আমরা শিওর না। তুই ছোটের মতো থাক, নয়তো বাবাকে কল করে বলছি তোর একটা ব্যবস্থা করতে। আমি এখন না ছোট নাই, দেখো না তোমাদের সাথে ঘুরি। আরবাজ ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমাদের থেকে তো ছোট, তাই না? চল শেরাজের কাছে যাই। রিসান বলে সকলে মিলে চলে গেল শেরাজকে ডাকতে। ঘড়িতে সময় রাত 10টা। পার্লার থেকে লোক আনা হয়েছে মেহেদি পরানোর জন্য। মাইশা আগেই বলেছে পার্লারের লোক বাকি সবাইকে মেহেদি পরাবে, আর মাইশা সুমুর থেকে মেহেদি পরবে। সুমু মেয়েটা যেন রূপবতী, মায়াবতী, তেমনি গুণবতী। নাচ, গান, আর্ট সব পারে সে, এবং যে কোনো জিনিস একবার দেখলে ওটা বানিয়েও ফেলতে পারে। ও খুব ভালো মেহেদি পরাতে জানে, কিন্তু চারিপাশে কোথাও সুমুকে দেখতে পেল না সে। মাইশা বলল, এই সামিয়া, সুমু করে ও আমাকে মেহেদি পরাবে না, যা গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। সামিয়া আর নাজমিন চলে গেল সুমুকে ডাকতে। সুমুর দরজার সামনে এসে দরজা নক করে ডাকতে লাগলো ওরা। সামিয়া বলল, এই আপু তুই কি করিস দরজা দিয়ে? দরজা খোল, বাহিরে তোকে মাইশা আপু ডাকছে। মাথা কি অনেক ব্যথা করছে আপু? কাকিমণিকে ডাকি। তাহলে মাইশা আপুকে গিয়ে বলি পার্লারের লোক দিয়ে মেহেদি পড়তে। কথাটা বলে চলে যাচ্ছিল ওরা। কথাটা শোনা মাত্র বালিশ থেকে মুখ তুলে তাকালো সুমু। চোখের পানি মুছে উঠে বসলো সে। সামিয়া আর নাজমিনের উদ্দেশ্যে বলল, তবে মাইশা আপুকে আমি কথা দিয়েছি, আমার কথা আমি রাখবো। আমি 5 মিনিটে আসছি। সামিয়া চলে গেল। সুমু বিছানা ছেড়ে উঠে জামা কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। 5 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কান্নার ফলে চোখ মুখ ফুলে গেছে। চুলটা কোনো রকমে ক্লিপ হাতে দিয়ে আটকে চলে গেল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমের মেঝেতে সকলে গোল হয়ে বসে আছে। মেঝেতে বসার জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর আত্মীয়দের বসার জন্য চেয়ার পেতে দেওয়া হয়েছে। মোটা নরম তোষক ফেলে চাদর পেতে দেওয়া হয়েছে মেঝেতে বসার জন্য। মাইশাকে মাঝে বসিয়ে সকলে ওর চারিপাশে বসে আছে। মাইশার সামনে বড় পিতলের থালায় করে গোলাপের পাপড়ির ওপর মেহেদি গোল করে সাজিয়ে রাখা হয়েছে। সুমু এসে বসলো মাইশার পাশে। মাইশা বলল, তোর নাকি মাথা ব্যথা করছিল, তাহলে তুই রেস্ট নিতি, উঠে কেন আসতে গেলি বলতো? কান্না করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস। এখন অনেকটা কম আপু, আমার কোনো সমস্যা হবে না। তাছাড়া তোমাকে মেহেদি পরিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছিলাম, আমার দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। মাইশা সুমুকে জড়িয়ে ধরে বলল, হোরে আমার পাকনি বুড়ি রে, দায়িত্ব পালন করে শিখে গিয়েছে বুড়িটা। মাইশার কথা শুনে সকলে উচ্চস্বরে হেসে উঠল। সামিয়া বলল, আপু তুমি চেঞ্জ কেন করেছো? তোমাকে তো সুন্দর লাগছিল। সুমু মনের সব কষ্টকে বুকের মধ্যে চাপা দিয়ে রেখে বলল, এমনি ঘুমাবো বলে চেঞ্জ করেছিলাম। থাক না, ও এমনিতেও অনেক মিষ্টি, ওকে না সাজলেও অনেক মিষ্টি লাগে। দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখলো শেরাজ। মনে মনে আওড়ালো, কিছু শকুনের নজর থেকে তোমাকে সরানোর জন্য যদি তোমার চোখ থেকে পানি ফেলতে হয়, তাহলে এমন পানি আমি তোমার চোখ থেকে বারবার ফেলতে রাজি আছি। শুরু হলো মেহেন্দির অনুষ্ঠান। সুমু মাইশার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। সব মেয়েরা মিলে গ্রুপে মেহেন্দি হে রচনে वाली হাতों में गहरी लाली গানে ডান্স করার সিদ্ধান্ত নিল। ইফতিয়ার, সামিয়া, রাইসা, মাহি, তিশা, নাজমিন, রাইসার বেস্ট ফ্রেন্ড প্রিয়া সকলে মিলে নাচবে। সুমুকে অনেকবার ডাকলো সবাই। মাথা ব্যথার বাহানা দিয়ে বসে রইল সে। আনোয়ার সাহেব, শামীম সাহেব, ইফতিয়াক সাহেব, রিশাদ সাহেব একসাথে বসে গল্পে মেতেছে।
মিনা বেগম, হাসি বেগম, খুশি বেগম সকলে শরবত পাকোড়া দিচ্ছেন। শেহরাজ ও তার ফ্রেন্ডরা একসাথে চেয়ারে বসে আছে। শুরু হলো নাচ। সকলে নাচ দেখতে ব্যস্ত হলো। শেহরাজের চোখ তার প্রেয়সীতে আটকে আছে, যে এখন প্রচন্ড অভিমানী নিয়ে বসে আছে। এতটাই অভিমান করেছে যে একবার তাকানি পর্যন্ত তার দিকে। পাশ থেকে শেহরাজের বন্ধু ঠোঁট টিপে হাসছে। সে ব্যাপারটা বুঝতে পেরে পকেট থেকে ফোনটা বের করে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে লাগলো। ইনস্টাগ্রামে ঢুকে বাইক রাইডের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখল, নিউ কান্ট্রি, নিউ সিটি, নিউ মেমোরিজ, নিউ ভাইবস, নিউ পিপল with a new strange feeling. I really don't know what this strange feeling is called.